কসবায় মদের আসরে শুট আউট, গুলিবিদ্ধ অভিজিৎ নাইয়া নামে এক যুবক, আর অভিজিতের হাতে তালুতে গুলি লাগে। বেসরকারি হাসপাতালে ভর্তি। গুলিবিদ্ধ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কার্তুজের খোল। অভিজিৎ নাইয়া নামে এক যুবকের হাতে গুলি লাগে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি। সরাসরি চলে যাব প্রীতির কাছে। প্রীতি, প্রথমে জানতে চাইবো যে ঘটনার সূত্রপাত কোন জায়গায়, ঠিক কি ঘটেছিল? দেখো, ঠিক কি ঘটেছিল এই পুরো বিষয়ে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। কারণ এখনো পর্যন্ত যেই যুবকের গুলি লাগে সে কিন্তু অজ্ঞান অবস্থায় রয়েছে, তার এখনো হুঁশ ফেরেনি, এমনটাই জানাচ্ছেন তার পরিবারের লোকেরা। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাই হচ্ছে মূলত ঘটনাস্থল। গতকাল রাতে এখানে বসেই অভিজিৎ নাইয়া এবং বেশ কিছু যুবক রাত্রিবেলা আড্ডা মারছিলেন এবং বেশ কিছু পিকনিক চলছিল, এমনটাই মনে করছেন স্থানীয়রা। কারণ খাবারের প্যাকেট থেকে শুরু করে মদের বোতল থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র এখানে পড়ে রয়েছে। পরবর্তীতে ঠিক 11টা থেকে 11:30টায় এই অভিজিৎ নাইয়া যে যুবকের গুলি লাগে সে রক্তাক্ত অবস্থায় তার বাড়ি এখান থেকে 50 মিটার দূরে সেই বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে তার পরিবারের সদস্যদের কাছে সে বলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। স্বাভাবিকভাবেই সেই অবস্থায় পরিবারের সদস্যরা তারা জানতে চান না ঠিক কী ঘটনা ঘটেছে, কারণ তাদের যে ছেলে সে রক্তাক্ত অবস্থায় ছিল, আহত ছিল। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় রুবির এক বেসরকারি হাসপাতালে, সেখানেই তাকে ভর্তি করা হয়। ঠিক কী কারণে এই গুলি চলে এবং কে বা কারা গুলি চালিয়েছে সে বিষয় কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে স্থানীয়দের সঙ্গে যখন আমরা কথা বলি তখন জানতে পারি বেশ কিছুদিন আগে এই অভিজিৎ নাইয়া বেশ কিছু যুবককে মারধর করে, তারা ঠিক অন্য পাড়ার যুবক ছিল এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত কিনা সেই নিয়েও কিন্তু তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত স্থিতিশীল নয় অভিজিতের শারীরিক যে কন্ডিশন, সে হাসপাতালে ভর্তি রয়েছে, অজ্ঞাত অবস্থায় রয়েছে। ভাই দৌড়ে দৌড়ে আসছে, ওর হাতে দেখছি ব্লাড পড়ছে। তখন আমরা বুঝতে পারিনি কী করে হয়েছে না হয়েছে, তো আমরা তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে দেখালাম তো বলছেন ওরা গুলি লেগেছে। তখন এমনই পরিস্থিতি ছিল তো ম্যাম, আমরা জিজ্ঞেস করার ইয়েতে ছিলাম না। তখন আমরা ভাবছিলাম কখন ওকে ভালো করে মানে ঠিক করবো, কী করবো এইসব। ওর প্রত্যেক দিন বন্ধুদের সাথে বসেন, যেরকম বসে আড্ডা মারে, গল্প করে, গেম খেলে, সেরমই খেলছিল। হঠাৎ দেখছি এরকম হয়ে গেছে। মদের আসর বসেছিল কি কোনো? না 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 না, বেশি বয়স না। মদ একদমই যে বলবো না খায় না, হয়তো কোনো কিষান পারপাসে খেয়ে নেয়, বাট কালকে খেয়েছিল না। সোনা ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও। বুধবার বারাসত আদালতে সেই ভিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন মঞ্জুর। এখানেই অনেকের প্রশ্ন, এত তথ্য প্রমাণ থাকার পরেও কিভাবে ভিডিও আগাম জামিন পেয়ে গেলেন? তাহলে কি শুধু চুনোপুটিরাই জালে? মাথাকে ছাড়। এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলছি, চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। 30 অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এরপর 11ই নভেম্বর মঙ্গলবার বারাসত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান ভিডিও প্রশান্ত বর্মন। তাঁর সেই আবেদন বুধবার মঞ্জুর করে আদালত। 438 করেছিল, সাবসিকুয়েন্টলি যতটুকু হয়েছে উনি বেল পেয়েছেন। কোর্টে একটা কন্ডিশনাল অর্ডার দিয়েছে, কন্ডিশনাল অর্ডার রয়েছে আয়ের সঙ্গে মিট করার জন্য। আদালতে পুলিশের তরফে একাধিক তথ্য প্রমাণ পেশ করা হয়। নিউটাউনে ভিডিওর ফ্ল্যাটে সোনা ব্যবসায়ীকে মারধরের ভিডিও, ফ্ল্যাট থেকে ভিডিওর গাড়িতে করে দেহ নিয়ে যাওয়ার সিসি ক্যামেরার ফুটেজ। বারাসত আদালতে সরকার পক্ষের বিশেষ আইনজীবী জানান, সল্টলেকের দোকানের হোর্ডিং দেখে সোনা ব্যবসায়ীর ফোন নাম্বার পান ভিডিও। ফোন নাম্বার থেকে আধার কার্ডের তথ্য বের করেন। স্বপন কামিল্লার দাঁতনের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে যান। আদালতে এদিন বিশেষ আইনজীবী জানান, নিউটাউনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়। ভিডিও প্রশান্ত বর্মন বেল্ট এবং জুতো দিয়ে মারেন। স্বপন কামিল্লার শরীরে 32টি আঘাতের চিহ্ন মিলেছে। প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার না করলে উনি তদন্ত প্রভাবিত করতে পারেন। এরপরেও খুনে অভিযুক্ত ভিডিওর আগাম জামিন মঞ্জুর। এখানে অনেকের বক্তব্য, ভিডিওর বিরুদ্ধে এত অভিযোগ, এত প্রমাণ, ভিডিওর বিরুদ্ধে 4 ধৃতই মুখ খুলেছেন, দাবি করেছেন কিভাবে ভিডিও মারধর করেন সোনা ব্যবসায়ীকে। তারপরেও ভিডিও কিভাবে আগাম জামিন পেয়ে গেলেন? ভিডিও তো মেরে দিয়েছে আমার জামাইবাবুকে, ওর এভিডেন্সে সবকিছু প্রমাণ দেওয়ার সত্ত্বেও এ তো পুলিশ মানে
সবকিছু প্রমাণ দেওয়ার পরেও জামিন করে দিল, ও আবার জামিন পেয়ে গেল। মানে আগে থেকে আমরা শুনেছি ও প্রভাবশালী, বিচার ব্যবস্থার উপর ভরসা উঠেছে। চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। নিউজ 18 বাংলা। বারাসাত মেডিকেলের মর্গে দেহ আর এই মৃতদেহের একটি চোখ উধাও। চোখ চুরির অভিযোগে সরব পরিবার। মঙ্গলবার হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখান। যশোর রোডে সেই বিক্ষোভ দেখে দাঁড়ান মুখ্যমন্ত্রী। তার নির্দেশে কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে। মৃতের মাকে সরকারি চাকরির নিয়োগপত্র। উত্তর 24 পরগনার বারাসাত, এখানকার কাজীপাড়ার বাসিন্দা বছর 35-এর প্রীতম ঘোষ সোমবার বাড়ির কাছে তাকে একটি গাড়ি ধাক্কা মারে। বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয়। দেহ রাখা ছিল মর্গে। পরিবারের দাবি মঙ্গলবার তারা হাসপাতালের মর্গে যান, দেখেন প্রীতমের বাঁ চোখ নেই। চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো। যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে। তারা নিজেরাই ইশারায় বলাবলি করছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে। চোখ চুরির অভিযোগে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। সেই সময় বনগাঁ থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান, নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তের। যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে, এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। বায়োডাটাটাও মান নিয়ে নাও। ঠিক ম্যাডাম। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি আমার সংসারটা চালাতে পারেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের ডিউটি রস্টার চেয়েছে স্বাস্থ্য দপ্তর। বুধবার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে যান তদন্ত কমিটির 3 সদস্য। তারা মর্গেও যান, সুপারের সঙ্গে কথা বলেন। ম্যাডাম বলে গেছেন যে একটা এনকোয়ারি করা হবে এবং সঠিকভাবে আবার দেখে নেওয়া হবে ভিডিওগ্রাফির আন্ডারে। যেহেতু পরিবার অভিযোগ করেছে যে অপারেশন করে চোখ খুলে নেওয়া হয়েছে, সেই জন্য আমরা ওই শল্য বিভাগের এইচওডি, সার্জারির এইচওডি তাকেও রেখেছি এবং চোখের ডিপার্টমেন্টের এইচওডি কে রেখেছি। তারা দেখলেই তারা তাদের মতো এক্সপার্ট ওপিনিয়ন দিলেই আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি ঘটেছে বা ঘটেনি। একটা ইনভেস্টিগেশন টিম হয়েছে, তাতে বিভিন্ন বিভাগের চিকিৎসক, আমি যেমন ফরেন্সিক মেডিসিন বিভাগের ছিলাম, চোখের বিভাগের যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন, জেনারেল সার্জারির যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন, আমরা এবং এই হাসপাতালের যিনি এএমএস অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তিনি ছিলেন, আমরা সবাই মিলে এই কাজটা করেছি। অভিযোগ তো নিশ্চয়ই তারা করতে পারেন, এটা তাদের ডেমোক্রেটিক রাইট, এবং ওনারা পুলিশেও কমপ্লেন করেছেন, সেই কমপ্লেন লেটারও ওখানে অ্যাটাচ করা ছিল। পরিবারের লোকের সাথেও আমরা কথা বলেছি এবং গুরুত্ব দিয়ে সেটা আমরা দেখেছি, এবং প্রত্যেকটা ভিডিওগ্রাফি করে আমাদের যা বক্তব্য সেখানে রেকর্ড করা আছে। ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হ্যাঁ। এদিন সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিজনরা। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরে জেলা পরিষদের ভবন। সেই ভবনে বিয়ের অনুষ্ঠান। বিয়েতে দেদার ফাটানো হলো বাজি। পাশে হাসপাতাল, শিশুদের ওয়ার্ড। সেসবে কোনো ভ্রুক্ষেপ নেই। শব্দ দূষণ, বায়ু দূষণ করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলল বাজি ফাটানো। দেদার ফাটছে বাজি। উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতাল, হাজার হাজার রোগীর বড় ভরসা। এই হাসপাতাল চত্বরেই মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফাটানো হলো বাজি। শিশু বিভাগের থেকে কয়েক পা দূরে। তাতে কি বিয়ের অনুষ্ঠানে বাজি রংবাজি দেখল সরকারি হাসপাতাল। এমন ভাবে বাজির আওয়াজে আমি বাইরে বেরিয়ে আসলাম। হসপিটালে প্রচুর শিশু, সব ধরনের পেশেন্ট, বিভিন্ন হার্টের পেশেন্ট, ডায়ালিসিস পেশেন্ট, সব ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালে থাকে। এইভাবে বাজি হসপিটাল গ্রাউন্ডে ফুটানো হয়, তাহলে এটা দুঃখজনক ব্যাপার। এটা আমরা কোনোদিন সমর্থন করি না।
অ্যাম্বুলেন্স করে যদি পেশেন্ট নিয়ে আসে না, তো ওই গেটে ঢুকতেও পারবে না। তুমি আর গাড়িগুলো লাগিয়ে রেখেছে, প্রশাসনও দেখছে না, হসপিটাল কর্তৃপক্ষ দেখছে, বুঝতে পারছি হয়তো গেটেই পেশেন্টটা কিছু হয়ে যেতে পারে। সবারই জানা হসপিটাল এরিয়ার 100 মিটারের মধ্যে শুধু আতশবাজি কেন, কোনো রকম সাউন্ড সিস্টেম বাজানো উচিত না। ইসলামপুর মহকুমা হাসপাতালে শিশু বিভাগ। এই হাসপাতাল চত্বরে রয়েছে জেলা পরিষদের ভবন, একটি বেসরকারি সংস্থাকে লিজে দেওয়া। এই ভবন বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। মঙ্গলবার ছিল বিয়ের অনুষ্ঠান, সেখানেই সন্ধ্যে থেকে বাজির তাণ্ডব। বিয়ে বাড়ির পাশে হাসপাতাল, হাসপাতাল চত্বরে বাজি ফাটানো যায় না, কিন্তু সেসব কে মানছে? বায়ু দূষণ, শব্দ দূষণের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে চলল রংবাজি। বাজির রংবাজি সন্ধ্যে থেকে রাত পর্যন্ত। ক্র্যাকার্সটা যে আতশবাজি যেটা ফেটেছে, এটা সত্যি নিন্দনীয়। এটা আমাদের জানাও ছিল না। অতিথি নিবাস লাগাও হচ্ছে আমাদের শিশু বিভাগটা, একদম বাচ্চাদের যে বিভাগটা, স্যার সেখানে তো আরো বেশি সচেতন নিরাপত্তা থাকা উচিত। বহুবার ওনাদের ইনফর্ম করেছিলাম, সেটা ওনারা যদি সচেতন না হয়, এবার আমরা এসডিও থ্রু যা পদক্ষেপ নেব, এবার যা ফার্দার পদক্ষেপ নেওয়ার উনি নেবেন ব্যবস্থা। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।